ফুল টার্ম পিসি অর্থাৎ পুরো 14 দিনের জন্য শওকত মোল্লাকে নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানালো এনআইএ। শওকত মোল্লার আইনজীবী তরফে তার জামিনের আবেদন করা হয়, কিন্তু সেই আবেদনের তীব্র বিরোধিতা এনআইএ তরফে করা হয় এই যুক্তি দিয়ে, যদি এখনই জামিন দিয়ে দেওয়া হয় তাহলে সাক্ষীদের প্রভাবিত করতে পারে ধৃতরা। ফলে শওকত মোল্লাকে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানিয়েছে এনআইএ। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। আদালতে সওয়াল জবাবে ঠিক কি হলো, ঠিক কোন যুক্তিতে নিজেদের হেফাজতে এনআইএ চাইছে শওকত মোল্লাকে? দেখো, ঠিক 3:30 নাগাদ চিফ জাজ সুদীপ্ত কুমার দে তার এজলাসে মামলাটি ওঠে এবং সেই সময় কিন্তু কাঠগড়াতে আনা হয়েছিল শওকত মোল্লাকে। এবং এনআইএর তরফে তারা যে দাবি করতে থাকে, তারা একটি কেস ডায়েরি জমা দেন এবং তারা বলেন যে এই ঘটনাতে এখনো পর্যন্ত 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শওকত মোল্লা অন্যতম কনস্পিরেটর বা অন্যতম ষড়যন্ত্রকারী, সেই শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার কাছ থেকে অনেক কিছু জানা প্রয়োজন এবং সেই কারণে তাকে 14 দিনে নিজেদের তারা হেফাজতে চাইছেন। শুধুমাত্র তাই নয়, যখন তাকে গ্রেপ্তার করা হয় সেই সময় তার কাছ থেকে একটি পেন ড্রাইভ পাওয়া যায়, একটি মোবাইল ফোন পাওয়া যায়। এই দুটি জিনিসেরও কিন্তু ফরেনসিক পরীক্ষা করা হোক, এই আবেদনও জমা দেওয়া হয়েছে। শুধুমাত্র শওকত মোল্লা নয়, এই ঘটনাতে এর আগে যে 3 জন অ্যারেস্ট হয়েছিল, যাদেরকে উত্তর কাশীপুর থানা গ্রেপ্তার করেছিল, যাদের মধ্যে রয়েছে রহমত আলী মোল্লা, ওহিদুল ইসলাম মোল্লা এবং সাইনুর মোল্লা, এদেরও ফোন কিন্তু ইতিমধ্যে এনআইএর কাছে রয়েছে এবং এর প্রত্যেকের ফোনের তারা ফরেনসিক এক্সপার্টদেরকে দিয়ে তারা রিপোর্ট করতে চাইছেন। এই কারণে যে ঘটনার আগে এক্সপ্লোশন, মানে একেবারে সেই বোমা তৈরি এবং এক্সপ্লোশনের পরে নির্দেশ দেওয়া হয়েছিল ঘটনাস্থল পরিষ্কার করা, এবং তৃতীয়ত হচ্ছে ঘটনার পরে ডিসিজড অর্থাৎ যে মারা গিয়েছে এবং যিনি আহত হয়েছেন তাদেরকে একটি গাড়ি করে পাচার করার চেষ্টা হয়েছিল। এই সবটাই শওকত মোল্লা কিন্তু ফোনের মাধ্যমে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন বাকি অভিযুক্তদের, এবং সেই কারণে কি তাদের মধ্যে কথোপকথন হয়েছিল সেটা জানা প্রয়োজন। সেই কারণে ফরেনসিক এক্সপার্টদেরকে দিয়ে তারা সেটা করতে চাইছেন, পরীক্ষা করতে চাইছেন। সেই আবেদনও কিন্তু ইতিমধ্যে করা হয়েছে। অন্যদিকে যেটা বলা হচ্ছে একদম খুব গুরুত্বপূর্ণ কথা, যে শওকত মোল্লা এক্স এমএলএ, তিনি পূর্ব ক্যানিংয়ের বিধায়ক ছিলেন, অত্যন্ত প্রভাবশালী তিনি, এবং তদন্ত যে পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে যদি শওকত মোল্লাকে এখন জামিন দেওয়া হয় তাহলে তিনি কিন্তু এই তার প্রভাব খাটাতে পারেন এবং সাক্ষ্যদেরকে প্রভাবিত করতে পারেন, এবং সেই কারণে 14 দিনের হেফাজত চাওয়া হয়। অন্যদিকে গুরুত্বপূর্ণভাবে আজকে জামিনের আবেদন করা হয় কিন্তু শওকত মোল্লার আইনজীবী সুমন দাসের তরফে। তিনি যেটা বলেন, ঘটনার সময় 40 কিলোমিটার দূরে শওকত মোল্লা ছিলেন, দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনার আশপাশেও তিনি ছিলেন না এবং সেই সময় তিনি অন্য একটি কাজে ব্যস্ত ছিলেন এবং ইচ্ছাকৃতভাবে কিন্তু তার নাম এই গোটা ঘটনাতে যুক্ত করা হচ্ছে। এবং তার মক্কেল অর্থাৎ শওকত মোল্লা, তিনি একজন এমএলএ ছিলেন, একসময় তিনি জেড ক্যাটাগরি পেতেন, তিনি তদন্তে সমস্ত সহযোগিতা করবেন এবং ঘটনার পর কিন্তু তিনি কোথাও পালিয়ে যাননি, এই যুক্তিও কিন্তু আদালতে দেওয়া হয় এবং সেই নিরিখে জামিনের আবেদন করা হয়। দুপক্ষের বক্তব্য প্রায় 20 থেকে 25 মিনিট চলে। আপাতত এই যে সওয়াল জবাবের যে অর্ডার, সেই অর্ডার আপাতত রিজার্ভে রাখা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এটাই যে এনআইএর তরফে বারবার তারা যেটা বলেন যে অত্যন্ত প্রভাবশালী হচ্ছে শওকত মোল্লা, তাকে যেন জামিন না দেওয়া হয়। জামিনের বিরোধিতা করে 14 দিনের এনআইএ হেফাজতের আবেদন করা হয়েছে এবং যেটা তোমাকে বললাম, অর্ডার এই মুহূর্তে রিজার্ভ রেখেছে চিফ। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার তোমার কাছে ফিরছি সুকান্ত। আমি দর্শকদের আরেকবার জানাবো যে এই মুহূর্তে রায়দান স্থগিত রয়েছে, রিজার্ভ করে রাখা হয়েছে, কিন্তু দুপক্ষের প্রায় আধ ঘন্টা ধরে সওয়াল জবাব চলেছে। 14 দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়েছে এনআইএ একেবারে প্রাইম কনস্পিরেটর। এই যে বিস্ফোরণের ঘটনা মার্চ মাসে ঘটেছিল, তার মূল ষড়যন্ত্রকারী হচ্ছেন এই শওকত মোল্লা বলে আদালতে দাবি করেছে এনআইএ। শোনাব আপনাদের এনআইএ তরফে আইনজীবী কি বলছেন। গতকাল শওকত মোল্লা অ্যারেস্ট হয়েছে, যেটা বিজয়গঞ্জ পুলিশ স্টেশনের আন্ডারে কেস হয়েছিল। সেই কেসটা মিনিস্ট্রি অফ হোমস, যেটা এনআইএকে ইনভেস্টিগেশন করার জন্য ডাইরেকশন দেয়, এনআইএ ইনভেস্টিগেশন শুরু করে এবং সেখানে অলরেডি 3 জন অ্যাকিউজড পারসন অলরেডি অ্যারেস্টেড এবং তাদের মধ্যে একজন জুডিশিয়াল কাস্টাডি, যেটা আমি কোর্টের কাছে বলেছি, 2 জন জুডিশিয়াল কাস্টাডি, একজন পুলিশ কাস্টাডি আছেন। এবং আজকে শওকত মোল্লাকে অ্যারেস্ট করার পরে গতকাল তাকে সন্ধ্যেবেলা অ্যারেস্ট হয় এবং আজকে তাকে প্রোডাকশন করা হয় এবং কোর্টের কাছে আমাদের প্রেয়ার থাকে যে 14 দিন তাকে পুলিশ কাস্টাডি দেওয়ার জন্য, যেহেতু তার কতটা এই কেসের সাথে তিনি যুক্ত আছেন সেটাকে আমাদেরকে ইনভেস্টিগেশন করার সুযোগ দেওয়া হোক। এবং এই শওকত মোল্লাকে পাওয়া যায়নি প্রথম দিন তার বাড়িতে যাওয়ার পরে, উনি বাড়িতে ছিলেন না। পরে তার বাড়ি থেকে সে বলে যে সে তার মেয়ে ফোন করে বলে যে আমার বাবাকে আমরা পুলিশে আমরা ওখানে সারেন্ডার করতে বলে দিয়েছি। সেই অনুযায়ী উনি গিয়েছিলেন এবং ওনাকে রাস্তা থেকেই এনআইএর অফিস থেকে এনআইএর অফিসারদের ডাকেন এবং ওনাকে অ্যারেস্ট করা হয়।
আমি আরেকবার আপনাদের বলবো যে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে এনআইএ আজকে আদালতে চেয়েছে। কথা বলবো আরো বিস্তারিতভাবে জানার জন্য সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। একটা বিষয় সুকান্ত, যে এই ঘটনার সঙ্গে মার্চ মাসে দক্ষিণ বামুনিয়া গ্রামে যে বিস্ফোরণের ঘটনা ঘটলো তার সঙ্গে যোগ থাকা শুধু নয়, একেবারে প্রাইম কনস্পিরেটর বলে আদালতে দাবি করেছে এনআইএ। ঠিক কি যুক্তি, কি দাবি করা হলো মূল ষড়যন্ত্রকারী হিসেবে একেবারে শওকত মোল্লাকে অভিযুক্ত করে, কি বললো এনআইএ এই নিয়ে? দেখো, জানি রাখি যে শওকত মোল্লার আইনজীবী বারবার যেটা বলার চেষ্টা করেন যে 18ই মার্চে এই বিস্ফোরণের সাথে তার মক্কেলের বা তার ক্লায়েন্টের কোনো রকম যোগসূত্র নেই। শুধুমাত্র তাই না, ঘটনাস্থল থেকে 40 কিলোমিটার দূরে তার মক্কেল ছিল এবং এই ঘটনার সাথে কোনো রকম ইনভলভ নেই। প্রথম যখন এই কেস উত্তর কাশীপুর থানা শুরু করে তখন কিন্তু শওকত মোল্লার নামও সেখানে ছিল না। পরবর্তীকালে তার নাম ইনক্লুড করা হয় এবং জামিনের আবেদন করা হয় এবং বলা হয় এটাও যে তার মানে অর্থাৎ শওকত মোল্লা তিনি হচ্ছেন এমএলএ ছিলেন, তিনি জেড ক্যাটাগরি নিরাপত্তা পেতেন এবং তিনি কোথাও পালিয়ে যাবেন না এবং সেই কারণে জামিনের আবেদন করা হয়। কিন্তু এনআইএর তরফে জামিনের আবেদন খারিজ করে মূল যে কথা বারবার বলা যে কনস্পিরেটর, আমাদের সাথে হিন্দলদের রয়েছে, তিনি আমাদের সাথে কোর্টে হিন্দল বলা হচ্ছিল বারবার যে কনস্পিরেটর, এবং এটাও বলা হচ্ছিল যে এনআইএর তরফে 14 দিন হেফাজত চাইছে, তিনি অত্যন্ত প্রভাবশালী। আর কি বলা হলো এনআইএর তরফে? একেবারে দেখো, এনআইএর তরফ থেকে যিনি আইনজীবী শ্যামল ঘোষ, তিনি যেটা স্পষ্ট করলেন যে তিনি আদালতের কাছে জানিয়েছেন যে শওকত মোল্লা অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি। শুধু তাই নয়, এই ঘটনায় যেহেতু তার মোবাইলটি ইতিমধ্যেই এনআইএ সিজ করেছে এবং সেটাকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানোর জন্য আবেদন করা হয়েছে এবং সেখানে তার সাথে কার কার কথা হয়েছে, এমনকি এনআইএ তরফে যিনি দাঁড়িয়েছেন আইনজীবী শ্যামল ঘোষ, তার বক্তব্য যে ইতিমধ্যেই তিনি কিন্তু বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে কথোপকথন করেছেন। এই বিষয়েও কিন্তু অনেক রকম তথ্য তাদের কাছে আছে। তদন্তের সাথে সমস্ত কিছু তারা এই মুহূর্তে জানাতে চাইছেন না, কিন্তু তারা যেটা বলছেন যে এনআইএ মোট 14 দিনের এনআইএ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে তাকে পাঠিয়েছে এবং আদালত এখন কি সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার। একটি মোবাইল ফোন, একটি পেনড্রাইভও ইতিমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেই মোবাইল ফোন এবং পেনড্রাইভ যাতে ফরেন্সিক এক্সপার্ট দিয়ে পরীক্ষা করা হয় এই আবেদনও করা হয়। শুধুমাত্র যে শওকত মোল্লার ফোন তাই নয়, এর আগে যে 3 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের ফোনও কিন্তু একই রকমভাবে ফরেন্সিক এক্সপার্টদের দিয়ে পরীক্ষা করাতে চাইছেন এনআইএ। এই কারণে, তার কারণ বারবার এনআইএর তরফে বলা হচ্ছে যে তিনি অন্যতম কনস্পিরেটর ছিলেন, ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন গত 17ই মার্চ থেকে 18ই মার্চ, অর্থাৎ ঘটনার আগে কি করে বোম কোথায় তৈরি করা হবে, কার উপর চার্জ করা হবে, বোম মারার পরে অর্থাৎ বিস্ফোরণের পরে কিভাবে দেহ লোপাট করা হবে, কিভাবে প্লেস অফ অকারেন্সকে পরিষ্কার করা হবে। এই যে গোটা বিষয়টি নিজেদের মধ্যে নেক্সাস করে বা সিন্ডিকেট করে তারা ফোনে যোগাযোগ রাখছিলেন, তাদের কথোপকথন, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট বা অন্য টেক্সট মেসেজ, সেগুলো তারা চেক করার চেষ্টা করছেন বা সেগুলোকে রিট্রিভ করার চেষ্টা করবেন এবং সেই কারণে কিন্তু ফরেন্সিক এক্সপার্ট দিয়ে এই যে 4 জন এবং সেই কারণে তাদের প্রত্যেকের মোবাইল জন্য 14 দিনের জন্য শওকত মোল্লাকে নিজেদের হেফাজতে চেয়েছে এনআইএ। এখন আদালত কি নির্দেশ দেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত সুকান্ত, তোমাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগে আপনাদের শুনিয়েছি যে এনআইএ তরফে আইনজীবী কি বলেছেন, এইবার শুনুন শওকত মোল্লার আইনজীবী কি বলছেন। আমাদের আজকে লার্নেড চিফ জাজের কাছে এটাই আমাদের বক্তব্য ছিল যে at the time of the occurrence of the blast, Shaukat Molla happens to be the MLA of that constituency and he was provided a jet plus security. So এটা আমরা চিফ জাজের কাছে আবেদন জানিয়েছি যে এই জেড প্লাস সিকিউরিটি টোপকে ওনার পক্ষে এই বোম ব্লাস্ট করানো বা বোম ব্লাস্টের মধ্যে ইনভলভ থাকা, এটা একটু ওনাকে বলেছি, আমরা আবেদন জানিয়েছি এটাকে কনসিডার করে দেখতে। যদি এবারে ওনারা কিছু পান, কতটা সত্যটা আছে, এবারে যদি ওনারা কিছু পান সেরকম, তাহলে অফকোর্স ওনারা 14 ডেজের জন্য ওনারা জুডিশিয়াল কাস্টাডি চেয়েছেন, লার্নেড কোর্ট সেটা বিচার করবেন। দ্যাটস অল। আজকে দিনভর শওকত মোল্লাকে ঘিরে বারবার উঠলো চোর স্লোগান, মাছ চোর স্লোগান, এমনকি ডিম এবং মাছ নিয়ে বিক্ষোভ পর্যন্ত দেখানো হলো। এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন শওকত মোল্লাকে ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তাকে উদ্দেশ্য করে বোতল ছোড়া হলো। এর আগে দফায় দফায় শওকত মোল্লাকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখানো হয়। যখন এনআইএ অফিস থেকে তাকে নিয়ে আসা হচ্ছে বিধাননগর হাসপাতালে তার মেডিকেল করার জন্য, স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, তখনও তাকে ঘিরে ধরে বিক্ষোভ, এমনকি চোর চোর স্লোগান উঠলো, ডিজে বাজিয়ে উঠলো।
মাতচোর সওগাত মাতচোর 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 সওগাত মাতচোর ক্যানিং এর হারামখোর সওগাত ঠিক আছে, মাতচোর মাতচোর বলে কিন্তু এখানে ভাঙড়ের মাতচোর ক্যানিং এর হারামখোর সওগাত মাতচোর মৌকালির গাজাখোর ইতিমধ্যেই কিন্তু ভাঙড়ের লোকজন যারা এনআইএ দপ্তরের বাইরে ভিড় জমিয়েছিলেন তারা কিন্তু রীতিমতো দৌড়াদৌড়ি শুরু করেছেন। কেন শওকত মোল্লাকে আউটের গেট দিয়ে না বার করে সামনের গেট দিয়ে বার করা হচ্ছে। সেই কারণেই কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে যে রীতিমতো ভিড় জমেছে এখানে। শওকত মোল্লাকে এনআইএ দপ্তর থেকে বার করা হয়েছে, কোর্টে নিয়ে যাওয়া হবে। এলাকার মানুষজন তারা কিন্তু ভিড় জমান এবং এই যে এনআইএ দপ্তর, সেই এনআইএ দপ্তর থেকে বার করার পরেই রীতিমতো মানুষজন সব একত্রিত হয়েছিল এবং এখানে এখনো পর্যন্ত তারা অপেক্ষা করছেন যে শওকত মোল্লাকে কোন গেট দিয়ে বার করা হয়েছে। সেই কারণে এখানে দেখাবো ছবি, তুমি দেখতে পাচ্ছ যে এনআইএর আধিকারিকরা তারা কিন্তু শওকত মোল্লাকে নিয়ে বেরিয়ে যাচ্ছে এবং তার পিছু নিচ্ছে এলাকার বাসিন্দারা। এবং যে চিত্র দেখাবো তোমাকে, মাতচোর মাতচোর গান বাজানো হচ্ছে এবং ভাঙড়ের বেশ কিছু বাসিন্দা তারা কিন্তু পিছু নিয়েছে। এবং তোমাকে দেখাবো নিউ টাউনের সন্ডি সাধুকাকে বলবো ছবিটা দেখাতে, যে এখান থেকে কিন্তু দুরন্ত গতিতে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে ঠিক এভাবেই নিউ টাউনের রাস্তা দিয়ে তারা যাচ্ছেন। নিউ টাউনের অফিস থেকে বার করার সময় রীতিমতো ভাঙড়ের যারা বাসিন্দা, যারা মাছ ডিম নিয়ে এসেছিলেন এবং বিক্ষুব্ধ প্রদর্শন করছিলেন, তারা কিন্তু খোঁজাখুঁজি করতে শুরু করে। কেননা একটি গেট দিয়ে বার করার পর যে চিত্র দেখা যায় যে গাড়িটি কিন্তু রীতিমতো সামনের দিকের গেটে চলে আসে। সামনের দিকের গেটেও মানুষজন একত্রিত হন এবং তার পরবর্তী ক্ষেত্রে দুরন্ত গতিতে কিন্তু সেই গাড়ি নিয়ে কোর্টের উদ্দেশ্যে এনআইএর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে সঙ্গে নিয়ে তারা কিন্তু যেতে শুরু করেছেন। এবং শুধু বিস্ফোরণের ঘটনায় যুক্ত থাকার অভিযোগই নয়, একের পর এক ভুরি ভুরি অভিযোগ রয়েছে। যেমন সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণের অভিযোগ রয়েছে তার ছেলে ইমরান মোল্লার বিরুদ্ধে। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই চিঠিটি পাঠানো হয়েছিল এসডিওর তরফে শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে। সরকারি জমি জবরদখল করে বেআইনি নির্মাণের অভিযোগে তাকে 18 তারিখ জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে বলা হয়, কিন্তু আইন কানুনকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে সেই চিঠি তিনি ছিঁড়ে ফেলে দেন বলে অভিযোগ। শুধু তাই নয়, গ্রামবাসীদের হুমকি পর্যন্ত দিয়েছেন বলে অভিযোগ। একটা বিল্ডিং দেখছেন না, ওইটা শওকত মোল্লার ভাই ওই মেয়েদের কি বলে না লজ না কি ওটাই করবে বলে করছিল। আমরা বাড়ি দিয়েছিলাম, প্রশাসনকে জানিয়েছিলাম। ও তখন রাতে আমাদের বোম বন্দুকের ভয় দেখায় যে রাতে বাড়িতে বোম পড়বে এই বলে। হ্যাঁ, তো এইটা হচ্ছে কি ওর যে নেতৃত্ব আছে, নিতে হবে নেতৃত্ব। আর এক জমাদার এরকম নবী জমাদার, আর্জুন মোল্লা, এদের নেতৃত্ব বলে বাড়ি বোম পড়বে। ওই জন্য আর আমরা প্রশাসনের কাছে আর বারবার যাই না, ভয় করি। জায়গাগুলো হচ্ছে নদী ভরাটি চর। বহুদিন মানে আজ থেকে ধরুন 25 বছর আগে থেকে এই চর পড়েছিল। শওকত মোল্লার ওয়াইফ এবং তার সাঙ্গপাঙ্গ তারা সবাই মিলে এই রোডের পাশে সেখানে যত জায়গা ছিল সেই জায়গাগুলোকে প্রায় 5 থেকে 6 লাখ টাকা 7 লাখ টাকার বিনিময়ে এক একটা জায়গাকে বিক্রি করে। এবং এই জায়গাগুলোকে যাদের হাতে বিক্রি করে তারা ক্যাফে অথবা কোনো দোকান এই সমস্ত তৈরি করে অবৈধভাবে, যা সম্পূর্ণভাবে অবৈধ। শুধু মাতচোর নয়, শওকত মোল্লা হচ্ছেন আস্ত একটা নদী চোর, এই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এই অভিযোগ তারা করেছেন যে মাতলা নদীকে বুঝিয়ে দিয়ে সেখানে একের পর এক বেআইনি হোটেল এবং রেস্তোরাঁ নির্মাণ করছেন। শুনুন কি অভিযোগ করেছিলেন স্থানীয় বাসিন্দারা আমাদের প্রতিনিধির সামনে।
যে জায়গায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাতেই ছিল মাতলা নদী। ছিল এই কারণেই বলা হচ্ছে, তার কারণ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যে এই মাতলা নদীর বিভিন্ন অংশ মাটি দিয়ে বুঝিয়ে দেওয়া হয়, বা শুরুতে ভেরির নাম করে প্রথমে ঘিরে দেওয়া হয়। তারপরে যারা সেখানে চাষ করতেন তাদেরকে বাজার মূল্য থেকে অনেক কম টাকায় তাদের কাছ থেকে সেই চাষের জমি নিয়ে নেওয়া হয়, এবং তারপর এইভাবেই মাটি ফেলে পুরোপুরি নদীর অংশ এক প্রকার দখল করে নেওয়া হয়েছে। সেই ছবিটাই ধরা পড়ছে। শুধুমাত্র ছবি নয়, স্থানীয়দের অভিযোগও রয়েছে। তারা এতদিন কোনো জায়গাতেই অভিযোগ করতে পারতেন না, অভিযোগ করলেও তাদের উপরে কিন্তু আক্রমণ আসতো, এমনটাই তাদের বক্তব্য। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এই জায়গা শওকত মোল্লা, তার বিরুদ্ধে অভিযোগ যে তার ছেলের যেমন রিসর্ট রয়েছে বা যে রেস্তোরাঁ রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানেও একটি হোটেল বা রিসর্ট তৈরি করা হচ্ছিল, যেটা তার আত্মীয়, তার ভাই তার নামে, এমনটাই স্থানীয়দের বক্তব্য। কিন্তু এই যে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ যে মাটি দেওয়া বা সম্পূর্ণ একটা বড় গ্রাউন্ডের মতন একটা স্পেস, এই জায়গা ছিল মাতলা নদীর অংশ। সেই জায়গাতেই মাটি ফেলে এইভাবে দখল করা হয়েছে, এবং তাতে যেটা হয়েছে নদীর গতিপথ পরিবর্তন হয়েছে, এবং তার সাথে সাথে এখানকার যারা স্থানীয় বাসিন্দারা তারা জানাচ্ছেন যে তাদেরও অনেক এই নদীর পাশে যেটুকু জায়গা তাদের ছিল সেগুলো বাজার মূল্য থেকে কম টাকা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। বাদিকের ছবিটা দেখাবো, এখানে একের পর এক শুধুমাত্র এই মাটি ফেলে এখানে রিসর্টের জন্য জায়গা দখল করা হয়েছে, বা এক প্রকার নদী অংশ চুরি করে নেওয়া হয়েছে। এমনটাই শুধু নয়, নদী চুরি ছাড়াও এখানে দেখা যাচ্ছে বেআইনিভাবে একাধিক স্যাক তৈরি করা হয়েছে, যে স্যাকগুলো আমরা সমুদ্র সৈকতে বা দীঘা, মন্দারমণি বা তাজপুর সেই সব জায়গায় দেখা যায়। সেই ধরনের স্যাক তৈরি করা হয়েছে। স্থানীয় পুলিশের তরফ থেকে এই স্যাকগুলোকে আপাতত বন্ধ রাখতে বলা হয়েছে। এই স্যাকগুলো যে তৈরি করা হয়েছে সেগুলোরও তত্ত্বাবধানে রয়েছে এই শওকত মোল্লা, যে শওকত মোল্লার খোঁজে তার বাড়িতে ঘন্টার পর ঘন্টা তল্লাশি অভিযান চালাচ্ছে এনআইএ, কিন্তু তার খোঁজ মিলছে না। একদিকে বোমা বিস্ফোরণের ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ, অন্যদিকে তার এই যে যেখানে তার বাড়ি মৌখালি, সেই মৌখালির একের পর এক জায়গা এইভাবেই দখল হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। তাদের বক্তব্য এই জায়গাগুলো দখলমুক্ত হোক, তাদের জায়গা তারা ফিরে পাক, বা যারা বিক্রি করেছিলেন তাদের বাজার মূল্যে যে টাকা বা যে মূল্য তাদের পাওয়া উচিত সেটা তারা ফিরে পাক, এমনটাই তাদের দাবি। কিন্তু শওকত কোথায়, তার খোঁজ না পাচ্ছে পুলিশ, না পাচ্ছে এনআইএ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।